নমস্কার। আজকের এই আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের আলোচনার শিরোনাম হল রবীন্দ্র দর্শনের সারমর্ম। এই আলোচনাটি স্বয়ং গুরুদেবকেই উৎসর্গ করা হচ্ছে। উপস্থাপনা করছে ফিল ফর ফিলসফি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন নিয়ে আজ আমরা একটা লম্বা ডুব দিতে চলেছি। তার নিজের লেখা কিছু প্রবন্ধ, বক্তৃতা আর অবশ্যই দ্য রিলিজন অফ ম্যানের মতো বই। আমাদের লক্ষ্য কিন্তু কোনো একাডেমিক আলোচনা নয়, বরং তার চিন্তার জগৎ থেকে সেই স্ফুলিঙ্গগুলো খুঁজে বের করা যা আজও আমাদের ভাবাতে পারে। মানুষ, শিল্প, শিক্ষা, মানবতাবাদ এইসব বড় বড় বিষয় নিয়ে তিনি কী ভেবেছিলেন সেটাই সহজভাবে বোঝার চেষ্টা করব আমরা। চলুন তাহলে গভীরে ঢোকা যাক। ঠিক তাই। আর শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো। রবীন্দ্রনাথের দর্শনকে কোনো নির্দিষ্ট একাডেমিক বক্সের মধ্যে ফেলা খুব কঠিন। তিনি নিজেই এটাকে বলতেন আ পোয়েটস রিলিজন বা কবির ধর্ম। এটা কোনো বাঁধা ধরা তত্ত্ব নয়, বরং তার নিজের অনুভূতি, উপনিষদের গভীর উপলব্ধি আর বাংলার মাটির সঙ্গে তার যে আত্মিক যোগ, সেখান থেকেই এর জন্ম। তিনি কোনো নির্দিষ্ট ঈশ্বরের কথা বলেননি, বলেছেন মানুষের ভেতরের অসীমতার কথা, তার সৃজনশীলতার কথা। এই মানুষের ধর্ম বা দ্য রিলিজন অফ ম্যান, এটাই তো তার দর্শনের একেবারে কেন্দ্রবিন্দু, তাই না? তিনি তো ধর্মকে কোনো প্রথা বা ঈশ্বরের উপাসনা হিসেবে দেখেননি, বরং একদমই দেখেননি, বরং মানুষের ভেতরের অসীম সত্তাকে উপলব্ধি করাই তার কাছে ধর্ম ছিল। হ্যাঁ, এই ধারণাটা ঠিক কি? দেখুন, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে মানুষ শুধু তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য জন্মানো কোনো জীব নয়। তার জৈবিক পরিচয়ের বাইরেও একটা অনেক বড় পরিচয় আছে। তিনি এটাকে বলেছেন চিরন্তন মানব বা ইটার্নাল ম্যান। চিরন্তন মানব? হ্যাঁ, আমাদের প্রত্যেকের ভেতরেই এই চিরন্তন মানবের বাস, যিনি দেশকালের ঊর্ধ্বে। এই ভেতরের অসীম সত্তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারাই হল ধর্ম। এই ভাবনাটা তিনি কিন্তু পেয়েছিলেন বাংলার বাউলদের কাছ থেকে। ও আচ্ছা, বাউলদের থেকে। চণ্ডীদাসের সেই বিখ্যাত লাইনটার কথা মনে পড়ে যাচ্ছে, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠিক ধরেছেন। এই দর্শনটাই তার মানবতাবাদের মূল ভিত্তি। তাহলে কি শুধু বাউল দর্শন? উপনিষদের প্রভাবের কথাও তো খুব বলা হয়। ওহ, অবশ্যই। উপনিষদের প্রভাব তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেমন ধরুন, ঈশোপনিষদের প্রথম শ্লোকটা, ঈশা বাস্যমিদং সর্বং যৎকিঞ্চু জগত্যাং জগৎ। অর্থাৎ এই জগতে যা কিছু চলমান সবই সেই পরম সত্তা দ্বারা আবৃত। একদম। রবীন্দ্রনাথ এই ধারণাটাকে নিজের মতো করে বুঝেছিলেন। কিভাবে? তিনি কি এই শ্লোকটাকে আক্ষরিক অর্থে ঈশ্বর হিসেবেই দেখেছেন? না, এখানেই তার স্বকীয়তা। তিনি মনে করতেন সেই পরম সত্তা বা ঈশ্বর কোনো দূরের আকাশে বসে থাকা কেউ নন। তিনি এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি ঘাসে, প্রতিটি মানুষের মধ্যে বিরাজমান। তাই ঈশ্বরকে খোঁজার জন্য মন্দিরে বা মসজিদে যাওয়ার দরকার নেই। মানুষের সেবা, প্রকৃতির প্রতি ভালোবাসা, এগুলোর মাধ্যমেই তাকে পাওয়া যায়। ঠিক তাই। আর নিজের ভেতরের সৃজনশীলতার মধ্যে দিয়েই সেই পরম সত্তাকে উপলব্ধি করা যায়। এটাই তার কাছে ছিল আসল আধ্যাত্মিকতা, সব রকম ধর্মীয় আচারের ঊর্ধ্বে। এই যে মানুষের ভেতরের অসীম সত্তার কথা বলা হলো, এখান থেকেই তো তার সেই বিখ্যাত উদ্বৃত্ত বা সারপ্লাসের ধারণাটা আসে। আমার কাছে এটা তার সবচেয়ে মৌলিক ভাবনাগুলোর একটা বলে মনে হয়। অবশ্যই, এটা একটা অসাধারণ ধারণা। রবীন্দ্রনাথ বলছেন, অন্য সব প্রাণীর সঙ্গে মানুষের মূল পার্থক্যটা এখানে। আচ্ছা। একটা পাখি বা একটা পশু তার শক্তি ব্যয় করে শুধু বেঁচে থাকার জন্য, খাবার জোগাড় করা, আত্মরক্ষা করা, বংশবৃদ্ধি করা। তাদের শক্তি তাদের প্রয়োজনের সমান। কিন্তু মানুষের শক্তি তার প্রয়োজনের চেয়ে অনেক বেশি। এই যে বাড়তে বা উদ্বৃত্ত শক্তি, এটাই তাকে দিয়ে এমন সব কাজ করায় যা বেঁচে থাকার জন্য জরুরি নয়। ঠিক। যেমন শিল্প, সাহিত্য, সঙ্গীত, দর্শন, এসব কিছু। একদম। এই অপ্রয়োজনীয় কাজগুলোই মানুষকে অনন্য করে তুলেছে। মানুষ গুহার দেওয়ালে ছবি আঁকে, কবিতা লেখে, গান গায়, এগুলো তার বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়। কিন্তু এগুলো ছাড়া তার মনুষ্যত্বই অসম্পূর্ণ।
এই উদ্বৃত্ত শক্তি তাকে তার ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি সম্পর্কে সচেতন করে তোলে। তার মানে প্রয়োজনের জগৎটা হলো জৈবিক, কিন্তু এই উদ্বৃত্তের জগৎটা হলো আত্মিক। ঠিক বলেছেন। এই উদ্বৃত্তের ধারণাটা তো আজকের যুগের হাসেল কালচারের একেবারে বিপরীত, তাই না? যেখানে আমাদের সব শক্তি আর সময়কে প্রোডাক্টিভ কাজে লাগানোর জন্য একটা অদ্ভুত চাপ দেওয়া হয়। চমৎকার বলেছেন। তিনি ঠিক এটাই বলতেন। তার মতে মানুষ যখন শুধু প্রয়োজনের পেছনে ছোটে তখন সে যন্ত্র হয়ে যায়, কিন্তু যখন সে তার উদ্বৃত্ত শক্তিকে সৃজনশীল কাজে লাগায় তখনই সে তার ভেতরের চিরন্তন মানবকে স্পর্শ করতে পারে। আর শিল্প হল সেই ব্যক্তিত্বেরই চূড়ান্ত প্রকাশ। তাহলে শিল্পের কাজ কি? রবীন্দ্রনাথের মতে শিল্প কি কেবল বাস্তবকে নকল করা? না, একেবারেই নয়। রবীন্দ্রনাথের কাছে শিল্প বাস্তবতার অনুকরণ নয়, বরং শিল্প হল মানুষের সৃজনশীল আত্মার প্রতি সাড়া, মানে a response of man's creative soul to the call of the real। বাহ! শিল্পীর কাজ তথ্য দেওয়া নয়, অনুভূতিকে জাগিয়ে তোলা। তিনি বিজ্ঞান আর শিল্পের জগতের মধ্যে একটা স্পষ্ট দেওয়াল তুলে দিয়েছিলেন। বিজ্ঞানের জগৎটা নৈর্ব্যক্তিক, ইম্পার্সোনাল, কিন্তু শিল্পের জগৎটা সম্পূর্ণ ব্যক্তিগত, পার্সোনাল। আমার ওই চীনের গাধার গল্পটা দারুণ লাগে। ওটা শুনলে শিল্পের বাস্তবতা সম্পর্কে ধারণাটাই পাল্টে যায়। হ্যাঁ, অসাধারণ একটা উদাহরণ। চীনে ভ্রমণের সময় তার এক বন্ধু পথের ধারের একটা সাধারণ গাধাকে দেখে এতটাই উত্তেজিত হয়ে ওঠেন যে তিনি সেটার একটা ছবি আঁকতে বসে যান। একদম। রবীন্দ্রনাথ প্রথমে অবাক হয়েছিলেন, কিন্তু পরে বুঝলেন যে ওই বন্ধুটির চোখে গাধাটা শুধু একটা পশু ছিল না, ওটা তার মনে এক বিশেষ অনুভূতি বা রস তৈরি করেছিল। বস্তু হিসেবে গাধাটার কোনো গুরুত্ব নেই, কিন্তু শিল্পীর ব্যক্তিগত অনুভূতির জগতে সে অসাধারণ হয়ে উঠেছে। তার মানে শিল্পীর কাছে সেটাই বাস্তব, যেটা তার মনে গভীর অনুভূতি তৈরি করে। ঠিক তাই। রবীন্দ্রনাথের কাছে বাস্তবতা মানে শুধু ফ্যাক্ট নয়, বাস্তবতা মানে হলো যা আমাদের সঙ্গে একাত্ম হয়ে যায়, যা আমাদের আনন্দ দেয়, আবেগ জাগায়। শিল্প সেই ব্যক্তিগত বাস্তবতাকে রূপ দেয়। এই কারণেই তিনি বলতেন তার আঁকা ছবিগুলোর কোনো নির্দিষ্ট মানে খোঁজার চেষ্টা করা অর্থহীন। ওগুলো ছিল তার ভেতরের জগতের এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। এক স্বতঃস্ফূর্ত প্রকাশ, একদম। মানুষের এই যে সৃজনশীলতার কথা বলা হলো, যা তাকে অনন্য করে তুলেছে, রবীন্দ্রনাথ কি মনে করতেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেই সৃজনশীলতাকে লালন করতে পারছে? আমার তো মনে হয় না, কারণ তিনি তো প্রচলিত শিক্ষার একজন বড় সমালোচক ছিলেন। একদমই না। তিনি তৎকালীন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে বলতেন একটা কারখানা, যার একমাত্র কাজ হল কেরানি তৈরি করা। এই শিক্ষা ব্যবস্থাটা ছিল খাঁচার মতো, যা শিশুদের মনকে প্রকৃতি থেকে, জীবন থেকে বিচ্ছিন্ন করে দিত। এর বিপরীতে তার সমাধান কি ছিল? শান্তিনিকেতন। এখানে গুরু আর শিষ্য একসঙ্গে প্রকৃতির কোলে মুক্ত পরিবেশে জ্ঞানার্জন করতেন। তিনি বিশ্বাস করতেন শিশুরা যখন প্রকৃতির সান্নিধ্যে থাকে তখন তাদের মন খোলা থাকে, তাদের শেখার প্রক্রিয়াটা অনেক বেশি আনন্দময় আর স্বতঃস্ফূর্ত হয়। প্রকৃতির সঙ্গে এক হয়ে শেখা। হ্যাঁ, আমি যখন শান্তিনিকেতনে প্রথম গিয়েছিলাম, খোলা মাঠে ক্লাস হতে দেখে অবাক হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন বইয়ের পাতা থেকে উঠে আসা একটা দৃশ্য। রবীন্দ্রনাথ ঠিক এটাই চেয়েছিলেন। তার মানে কি তিনি পুঁথিগত বিদ্যার বিরোধী ছিলেন? না, না, বিরোধী ছিলেন না। তিনি দুটোর মধ্যে একটা সমন্বয় চেয়েছিলেন। তার মতে শিক্ষা কেবল তথ্য সংগ্রহ নয়, বরং শিক্ষার্থীর ভেতরে সৃজনশীলতাকে জাগিয়ে তোলা এবং তাকে সমগ্র বিশ্বের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এই ভাবনা থেকেই তো বিশ্বভারতীর জন্ম, যার মূল মন্ত্রই ছিল যত্র বিশ্বম ভবত্যেক নীরম। একদম, যেখানে সমগ্র বিশ্ব একটি নীরে পরিণত হয়। এই যে প্রাচ্য আর পাশ্চাত্যের সমন্বয়ের কথা বললেন, এখান থেকে আধুনিকতা নিয়ে তার ভাবনার প্রসঙ্গে আসা যায়। তিনি একবার বলেছিলেন, ট্রু মডার্নিজম ইজ ফ্রিডম অফ মাইন্ড, নট স্লেভারি অফ টেস্ট। মানে প্রকৃত আধুনিকতা হল মনের স্বাধীনতা, রুচির দাসত্ব নয়। এই কথাটা আজকের দিনে দাঁড়িয়েও ভীষণ প্রাসঙ্গিক মনে হয়। খুবই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের সময়ে অনেকেই মনে করতেন ইউরোপীয় পোশাক পরা, তাদের মতো করে কথা বলাই বুঝি আধুনিকতা। রবীন্দ্রনাথ এই ধারণার তীব্র বিরোধী ছিলেন। তিনি আধুনিক বা মডার্ন এবং ইউরোপীয় বা ইউরোপিয়ান এই দুটোকে আলাদা করে দেখতেন। তার মতে আধুনিকতা কোনো পোশাক বা আচরণের অনুকরণ নয়, বরং এটা একটা মানসিক অবস্থা।
মুক্ত চিন্তা, প্রশ্ন করার সাহস এবং নতুনকে গ্রহণ করার ক্ষমতা। তিনি তো পশ্চিমা সভ্যতার যান্ত্রিক দিকটারও কঠোর সমালোচনা করেছেন। হ্যাঁ, কারণ তিনি মনে করতেন পশ্চিমারা ভারতে তাদের শ্রেষ্ঠ জিনিসটা, তাদের মানবতা নিয়ে আসেনি, তারা নিয়ে এসেছে তাদের যন্ত্র বা মেশিন অর্থাৎ তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের লোভ। আর তাদের সাম্রাজ্যবাদ যা মানুষকে শোষণ করে। প্রকৃত আধুনিকতা হল ভেতরের মুক্তি, বাইরের অনুকরণ নয়। এই রাষ্ট্র ব্যবস্থার সমালোচনা থেকেই কি তার জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের বিরোধিতা জন্মায়? কারণ এটা নিয়ে তো অনেকেই তার সমালোচনা করেন। কেউ তো যুক্তি দিতেই পারেন যে জাতীয়তাবাদ মানুষকে একত্রিত করে, দেশের মুক্তির জন্য লড়াই করতে প্রেরণা দেয়। রবীন্দ্রনাথের এই সমালোচনা কি একটু বেশি আদর্শবাদী শোনায় না? এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক, কিন্তু রবীন্দ্রনাথ বিষয়টাকে আরও গভীর থেকে দেখেছিলেন। তিনি দেশপ্রেম আর জাতীয়তাবাদকে এক করে দেখেননি। দেশপ্রেম হল নিজের দেশ আর দেশের মানুষকে ভালোবাসা, যা একটা স্বাভাবিক অনুভূতি। কিন্তু জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম তার মতে হল একটা সংগঠিত লোভ আর ক্ষমতার আস্ফলন। সংগঠিত লোভ? হ্যাঁ, এটা মানুষকে শেখায় যে আমার দেশই শ্রেষ্ঠ, আর অন্য দেশকে ঘৃণা করতে শেখায়। এটা জাতিতে জাতিতে বিভেদ আর সংঘাত তৈরি করে। তার মানে জাতীয়তাবাদ মানুষের স্বাভাবিক ভালোবাসার অনুভূতিকে একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করে। ঠিক তাই। আর এখানেই তার উদ্বৃত্তের ধারণার সঙ্গে একটা গভীর সংযোগ রয়েছে। তিনি মনে করতেন রাষ্ট্র বা নেশন মানুষের এই সৃজনশীল উদ্বৃত্ত শক্তিকে নিজের প্রয়োজনে ব্যবহার করে, তাকে দিয়ে যুদ্ধ করায়, ঘৃণা তৈরি করায়। ফলে মানুষের ভেতরের অসীম সত্তা বিকশিত না হয়ে সে এক যান্ত্রিক মেশিনের অংশ হয়ে যায়। তিনি এক বিশ্বজনীন মানবতাবাদের স্বপ্ন দেখতেন, যেখানে সংকীর্ণ জাতীয়তার কোনো স্থান থাকবে না। এটা ভাবলে অবাক লাগে যে এতগুলো গভীর দর্শন, এত চিন্তাভাবনা, তার মানবতাবাদ, প্রকৃতির প্রতি ভালোবাসা, বিশ্বজনীনতার আকাঙ্ক্ষা, এই সব কিছুই যেন তার গান আর কবিতার মধ্যে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। নিঃসন্দেহে তার গান আর কবিতা তার দর্শনের শুকনো তত্ত্ব নয়, বরং সেগুলো হল তার দর্শনের জীবন্ত শৈল্পিক প্রকাশ। একটা উদাহরণ দিই, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, এই কবিতাটা শুধু একটা প্রার্থনা নয়, এটা আসলে তার আদর্শ পৃথিবীর একটা সম্পূর্ণ নকশা। একদম এমন এক পৃথিবীর স্বপ্ন যেখানে জ্ঞান মুক্ত, যেখানে মানুষে মানুষে সংকীর্ণ বিভেদের প্রাচীর নেই, আর যেখানে মন সাহসের সঙ্গে সত্যের দিকে এগিয়ে যায়। আমি কোথাও পড়েছিলাম যে তিনি নিজে যখন এই কবিতাটা ইংরেজিতে অনুবাদ করেন, মানে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, তখন এর মূল আবেদনটা নাকি কিছুটা নরম হয়ে গিয়েছিল। মূল বাংলা কবিতায় তিনি পিতাকে নির্দয় আঘাত করে ভারতকে জাগিয়ে তোলার কথা বলেছিলেন। এই নির্দয় আঘাত কথাটা হ্যাঁ, ইংরেজি অনুবাদে ততটা কঠোরভাবে আসেনি, আর এটা তার দর্শনের একটা শক্তিশালী দিক তুলে ধরে। তিনি কেবল কোমলতার কথা বলেননি, প্রয়োজনে কঠোর আঘাতের মাধ্যমে অসত্য, জড়তা আর ভণ্ডামিকে দূর করার কথাও বলেছেন। তার দর্শনে প্রেম যেমন আছে, তেমনি সত্যের জন্য দৃঢ়তাও আছে। তার গান আর কবিতায় এই দুটো সুরই একসঙ্গে বাজে, প্রেমের কোমলতা এবং সত্যের দৃঢ়তা। তার সৃষ্টি তাই শুধু সুন্দর নয়, তা শক্তিশালীও। ঠিক নয়, তার শিক্ষা দর্শন, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে জীবনযাপন করার ধারণা আর সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে বিশ্ব মানব হওয়ার যে আহ্বান, সেগুলো আজকের এই বিভক্ত পৃথিবীতে দাঁড়িয়েও আমাদের নতুন করে পথ দেখাতে পারে। একদম। আর শেষে হয়তো এই প্রশ্নটা ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে, আজকের এই প্রযুক্তিচালিত, অ্যালগরিদম নিয়ন্ত্রিত আর বস্তুবাদী পৃথিবীতে, যেখানে মানুষ প্রকৃতি থেকে এবং নিজের ভেতরের সত্তা থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেখানে রবীন্দ্রনাথের এই সমন্বয়বাদী সৃজনশীল জীবন দর্শন কি আমাদের আবার পথ দেখাতে পারে? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.